আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশনা। যমুনায় দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা হচ্ছে বলে বিএনপির অভিযোগ। অপরাধীর বিচারে বাধা সৃষ্টি বন্ধু প্রতিবেশীর কাজ নয় মন্তব্য। বুধবার নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশের ঘোষণা। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি। ইশরাককে মেয়র হিসেবে শপথের ঘোষণা না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি। ইসির গেজেট স্থগিতে রিটের ওপর হাইকোর্টের আদেশ বুধবার। অভিনেত্রী নুসরাত ফারিয়া কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা। এবং দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু। সর্বনিম্ন প্যাকেজ ৪,২০০ টাকা। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। বৈঠকে দেশের বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করা হয়। নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা রাজধানী সহ দেশের সর্বত্র নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর গুরুত্ব আরোপ করে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন। নরওয়ে সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক স্টেট সেক্রেটারি স্টাইন রেনেট হাইহেম মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রতি নরওয়ের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সাক্ষাৎকালে নরওয়ের স্টেট সেক্রেটারি দেশটির প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোরের উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন এবং বাংলাদেশের সঙ্গে নরওয়ের দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা তুলে ধরেন। সে সময় ডক্টর ইউনূস দুই দেশের মধ্যে গভীর এবং ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, নরওয়ে সবসময় সংকটময় মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে উন্নয়ন যাত্রায় ভূমিকা রেখেছে। ডক্টর ইউনূস বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে অনেক প্রাণহানি হয়েছে, দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ সরকার বছরে প্রায় $16 বিলিয়ন বিদেশে পাচার করেছে। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষেত্রে মানবিক দিক থেকে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখতে প্রধান উপদেষ্টা নরওয়ের প্রতি আহ্বান জানান। বৈঠকে সিনিয়র সচিব এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন ছিলেন। সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষকে সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কার, নির্বাচন আর বিচার সবই হতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। প্রায় প্রতিদিনই বিভিন্ন আলোচনায় অংশ নিচ্ছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধানের স্মরণে আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। চলমান বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। আমরা যে শক্তির বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করলাম, পরাজিত করলাম, যাদেরকে, যারা অপরাধী, যাদের শাস্তি হওয়া দরকার, যাদের বিচার হওয়া দরকার, তাদেরকে আশ্রয় দিয়েছে। যে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে। কারণ আমি আমার স্ত্রী বদলাতে পারবো, কিন্তু প্রতিবেশী বদলাতে পারবো না। আবার একটা শুনতেছি নতুন কথা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনও করতে হবে।
ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো করতে সময় লাগে অনেক। তার মানে কি এই কথার মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার একটা প্রয়াস কি হচ্ছে না? চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত হন চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্ন খাতে তাকে প্রভাবিত করবার চেষ্টা করছে। যৌথ সভা শেষে 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির 8 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। অর্থনৈতিকরণ ও কালো পতাকা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বুধবার বেলা 11টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে চলমান সংকট দূর হবে বলে আশা করেন দলের নেতারা। মইনুল হাসানের রিপোর্ট। সন্ধ্যায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন করে জাতীয় সরকার নির্বাচনের দাবি জানান এনসিপির নেতারা। দাবি আদায়ে ঘোষণা দেওয়া হয় বিক্ষোভ কর্মসূচির। অনিত্য বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বর্তমান প্রেক্ষাপটে ইসি কোনো একটি দলের পক্ষ নিয়ে পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ইশরাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে। তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি। ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না। এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না। বিএনপি স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চায় এমন মন্তব্যের প্রতিবাদে নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ আগে ঘোষণা করা হতে পারে। ওই আমলে ফ্যাসিবাদ বিরোধী সবগুলো পক্ষ আমরা প্রত্যাখ্যান করছি। এখন সেই নির্বাচনের তো আমি বলতে পারি না আমি সেটার বৈধ মেয়র বা প্রার্থী, এটা আসলে দ্বিচারিতা। তো সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আসলে এই সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন। ফলে সরকারের কাছে আমাদের দাবি যাতে আমরা দ্রুত সেই ধরনের ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের দিকে আমাদের দ্রুত যেতে হবে। নগর ভবন অবরুদ্ধ করে নাগরিক সেবা বাধাগ্রস্ত না করার আহ্বান জানান এনসিপির এই শীর্ষ নেতা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর ঘোষণা বুধবারের মধ্যে না আসলে ঢাকা অচলের হুঁশিয়ারি দিয়েছেন সমর্থকরা। নগর ভবনের সামনে 6ষ্ঠ দিনের ব্লকেট কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়। বুধবার সকাল 10টা থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। লাইলা নওশিনের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে গত বৃহস্পতিবার থেকে নগর ভবনের সামনে অবস্থান নিচ্ছেন তার সমর্থকরা। 6ষ্ঠ দিনের এই কর্মসূচিতে সঙ্গীত পরিবেশন করে নেতাকর্মীদের উৎসাহ দেন বিএনপিপন্থী সঙ্গীত শিল্পীরা। নগর ভবনের ফটকে তালা দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দেন ইশরাক সমর্থকরা। এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে এসে সমাবেশে যোগ দেন ইশরাক সমর্থকরা। কোর্টের রায় থাকতে তারপর আমাদের বৈধতা ঘোষণা করেন আমাদের ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। মৃণালীর দাবি কিভাবে আদায় করতে হয় ঢাকাবাসী জানেন, এটা জনগণের ন্যায্য দাবি। ইঞ্জিনিয়ার ইশরাককে যেহেতু হাইকোর্ট থেকে রায় দিয়েছে, আমরা ওই রায় কার্যকর করার জন্য প্রশাসনের কাছে আবদার করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দেন
ইশরাক সমর্থকরা। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। যত পর্যন্ত আমাদের দাবি না মানা হয় তত পর্যন্ত আন্দোলন আমাদের চলবে, বরং আরো কঠিন হবে। এই দাবির সাথে আমরা মানি সারা বাংলাদেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতেও কিন্তু রাজপথে নামবে। গত 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করেন। আদালতের রায়ের পর 27 এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাককে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট স্থগিত চেয়ে করা রিটের ওপর বুধবার দুপুরে আদেশ দেবেন হাইকোর্ট। শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ ওই আদেশ দেন। রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন আদালতকে বলেছেন, ইশরাককে মেয়র ঘোষণা করে যে রায় দেয়া হয়েছে তা পক্ষপাতদুষ্ট। আর ইশরাকের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন বলেছেন, জনস্বার্থের আড়ালে সাবেক মেয়র তাপসের পক্ষে ওই আবেদন করা হয়েছে, এমনকি আবেদনকারীর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তারা চান 26শে মে ইশরাক মেয়র হিসেবে শপথ নেবেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালের 3রা মার্চ মামলা করেন ইশরাক। সরকারের পতনের পর গত 27 মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে দেয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দেন রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে 2 ব্যক্তি। নোটিশে গেজেট প্রকাশ এবং ইশরাকের শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাম্য হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে উত্তাল শাহবাগ। হত্যাকারীদের শিগগিরই বিচারের আওতায় না আনলে আগামীতে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। মিথিলা নাজনের রিপোর্ট। মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানীর শাহবাগে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীর জমায়েত। স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে পুরো এলাকা। দাবি একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার সাথে জড়িতদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সমর্থকরা দলে দলে অবস্থান কর্মসূচিতে যোগ দেন। এই ঘটনার সাথে কারা কারা জড়িত এবং কারা এই ঘটনা ঘটিয়েছে, কাদের ইন্ধনে ঘটনা ঘটেছে, এটি পুলিশকে অবশ্যই এটি উপস্থাপন করতে হবে। আমরা চাই যে প্রকৃতপক্ষে একটা মেধাবী স্টুডেন্টকে যে হত্যা করছে তার সঠিক একটা বিচার, একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক এবং সঠিক যারা এর সাথে খুনের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে প্রকৃত বিচার নিশ্চিত করা, এটাই আমরা চাই। জরুরি যদি এই ব্যবস্থা না নেওয়া হয় সামনে আমরা আরো কঠোর হব। এই বৃষ্টি ঝড় বন্যা কোনো কিছু ছাত্র দলের কর্মীদের আটকাতে পারে না। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় উপাচার্যের পদত্যাগ দাবি করে ছাত্রদল। আমার ছেলের বিচারের দাবিতে আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করছেন, তাতে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভুল হওয়ার 6 দিন পর আমরা দেখেছি এখনো পর্যন্ত সিটি কেন্দ্রের কোনো আলোবস্থাকে তারা সংগ্রহ করতে পারেনি। আমরা আপনাকে সময় দিচ্ছি, অতি দ্রুততম সময়ে সামনের প্রকৃত খুঁজে বের করুন, নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করুন, সুস্থ তদন্ত এবং সামনের পরিবার প্রতি সহানুভূতি সহ আপনি স্বাভাবিক আচরণ করুন। যদি অস্বাভাবিক আচরণ করেন আবার বলে দিচ্ছি পুরো বাংলাদেশ আমরা আচরণ করে দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে জানান, আগামী 22 মের মধ্যে সন্তোষজনক অগ্রগতি না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করবেন তারা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর ভাটারা থানায় জুলাই অভ্যুত্থানের সময় হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতার চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। গত বছরের 9 জুলাই নুসরাত ফারিয়া কানাডা গিয়ে 14 আগস্ট দেশে ফেরেন বলে আদালতে তথ্য উপস্থাপন করেছেন তার আইনজীবীরা। গাজীপুর প্রতিনিধি ফজলুল হক মোড়ল ও মাসুদ পারভেজের সহযোগিতায় শাকের আদনানের রিপোর্ট।
ঢাকার সিএমএম আদালতে সকালে ভাটারা থানার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দেওয়ার পর জামিন শুনানি হয়। শুনানি শেষে চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর হওয়ার পর জামিনের কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে পাঠানো হয়। সেখান থেকে পরে তা গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছায়। বিকেল 4টার দিকে নায়িকা নুসরাত ফারিয়া কারাগার থেকে মুক্তি পান। সে সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জামিন পর্যন্ত আসতে হবে এই ব্যাপারটাই তো কখনো চিন্তা করি না। এখন সন্তুষ্ট অসন্তুষ্ট এটা কি বলবো, সারা রাত ঘুমাইতে পারি না ভাইয়া। ওর মতো একটা ইনোসেন্ট মানুষের এরকম জিনিস কখনো ফেস করতে হবে। 22 মে জামিন শুনানির দিন ধার্য থাকলেও দুদিন এগিয়ে মঙ্গলবার শুনানি করেন আদালত। ঘটনার সময় উনি কানাডাতে অবস্থান করেছিলেন। সেই সমস্ত আমরা ভিসা পাসপোর্ট সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত আয়ুষ সাহেবকে নির্দেশ দিয়েছিলেন সার্বিক তদন্ত রিপোর্ট পর্যালোচনা এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে 5,000 টাকা বন্ডে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন মঞ্জুর করে। গত 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরদিন 19 মে তাকে আদালতে হাজির করলে শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠান আদালত। শাকির আদনান, চ্যানেল আই। বাংলাদেশে আন্তর্জাতিক স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের স্টারলিংকের যাত্রা শুরু হয়েছে। বর্তমানে 2টি প্যাকেজে স্টারলিংকের সংযোগ নিতে পারবেন গ্রাহকরা। সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেছেন, ভবিষ্যতে আর কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না। মোস্তফা মল্লিকের রিপোর্ট। স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করল বাংলাদেশ। গ্রাহকদের জন্য 2টো প্যাকেজের মধ্যে একটিতে 6,000 টাকা এবং আরেকটিতে মাসিক খরচ পড়বে 4,200 টাকা। প্যাকেজ নেয়ার আগে যন্ত্রপাতির জন্য এককালীন খরচ পড়বে 47,000 টাকা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ। স্টারলিংকের যে ইনিশিয়াল সেটআপটা আছে সেটা 47,000 টাকা, শুনতে অনেক বেশি খরচ। আপনারা যারা এখানে আছেন আপনাদের সবার যে মোবাইল ডিভাইসটা আছে সেটার দামও একই দাম। এখন যদি স্টারলিংকটা কোনো উদ্যোক্তা কিনে তাহলে উনি চাইলে মাইক্রো ক্রেডিট বা অন্য কোনো ফর্ম থেকে নিজে ফাইন্যান্সিং সোর্স করতে পারবেন, কিংবা উনি নিজে একটা সময়ের ভিত্তিতে বন্ধুবান্ধব কয়েকটা গ্রামের কয়েকটা হাটের দোকানপাটে ওনারা চাইলে কয়েকজন মিলে এটা করতে পারবেন। যেহেতু এখানে হাই স্পিড আছে, অর্থাৎ 300 Mbps আছে, একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের কাজ করতে বা ইন্টারনেট ব্যবহার করতে 300 Mbps এর প্রয়োজন নাই। সুতরাং উনি সহজতভাবে এটা শেয়ার করতে পারবেন। এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না। এটার জন্য 2টো প্রোটেকশন আমরা রেখেছি। ফয়েজ আহমদ বলেন, ভবিষ্যতে আর কোনো সরকারের পক্ষে ইন্টারনেট বন্ধের সুযোগ থাকবে না। তো সেই জন্য ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে আওয়ামী উদ্যোগ ছিল সেখান থেকে আমরা সরে এসেছি এবং সাইবার নিরাপত্তা আইনে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছি। তো সেদিক থেকে নিয়ন্ত্রণের বিষয়টা আমরা সেভাবে আমলে নিই, রেগুলেটরির প্রশ্নকে অ্যাড্রেস করবো। সেজন্য আমরা 2টো বিষয়ে পদক্ষেপ নিয়েছি। প্রথমত, যে আনঅথরাইজড ডিভাইসের ব্যাপারে আমরা বলেছি যে প্রতিটা ডিভাইসকে বাংলাদেশের সীমানায় অপারেট করতে হলে বিটিআরসি থেকে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শহর ও শহরের বাইরে, পাহাড়ে বা দুর্গম অঞ্চলে স্টারলিংকের নেটওয়ার্কের গতি একই থাকবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের তালিকা প্রকাশ করেছে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সচিবালয়ে কর্মরত 44 জন আমলা এবং প্রশাসনের 50 কর্মকর্তার নাম প্রকাশ করে জুলাই ঐক্য। শহীদ মুহতাসির রহমান আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ব্যক্তিদের নাম পড়ে শোনান। 31 মে এর মধ্যে তালিকায় উল্লেখিত দোসরদের শ্বেতপত্র প্রকাশ, চাকুরিচ্যুতি, 3 কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন, ছাত্র জনতার বুকে গুলি চালানো, নির্দেশ প্রদানকারীদের সম্পদ জব্দ এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা সহ 8 দফা দাবি জানানো হয়। ফেসিবাদের দোসরেরা রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, যেখান থেকে তারা এই রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আপনারা বিভিন্ন পদক্ষেপ দেখতে পান, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয়গুলো দেখতে পান। আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল,
কিভাবে 576 জন যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল তারা কিভাবে ভারতে পালিয়ে গেল। এবারে আই স্পোর্টস। কর্মকর্তা দুদকের তলবে আজ হাজির হননি। সময় চেয়ে কোনো আবেদনও করেননি তারা। তবে দুদকের মহাপরিচালক বলেছেন, তদন্ত কর্মকর্তা চাইলে তাদেরকে আরও একবার সুযোগ দিতে পারেন। তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ যদি তারা না নেন তাহলে এটা তাদের বিষয়। তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না। অনুসন্ধান কাজ দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী চলমান থাকবে। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যা থাকছে চ্যানেল আই সংবাদ। 2025-2026 অর্থ বছরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সরকার বিশেষভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই সংক্রান্ত কমিটির মতামতের পর মহার্ঘ ভাতা কখন কী পরিমাণে দেয়া হবে তা বিবেচনা করা হবে বলে জানান তিনি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এনবিআর বিলুপ্তির বিষয়ে সরকারের অবস্থান নিয়েও কথা বলেন। আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। না আমি এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। রাজনৈতিক দলের নিবন্ধন আইন পরিবর্তন চায় 7 দলের অন্তর্ভুক্ত একটি জোট, বিপ্লবী গণজোট। সকালে নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠক করে বিপ্লবী গণজোটের সমন্বয়ক আব্দুল মুনেম বলেন, ভোটে কালো টাকার প্রভাব বন্ধে প্রার্থীদের বদলে নির্বাচন কমিশনকে নির্বাচনী প্রচারের প্রস্তাব দেওয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে আইনটা আছে এরকম যে শুধুমাত্র একটা কমিটির ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয়, অথবা একটা অফিসের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয় সারা বিশ্বব্যাপী। এমনকি আমাদের পাশের দেশ ভারতে প্রায় 2500-এর মতো নিবন্ধিত দল আছে। কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্রের ভিত্তিতে তাদের দলের নিবন্ধন হয়। আমেরিকাতে একই অবস্থা, কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্রের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হয়। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশের পর মধ্যরাত থেকে ইসরায়েলি বিমান হামলায় 73 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 50 জনের বেশি সাধারণ মানুষ। এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। 22টি দেশ অবরুদ্ধ গাজায় সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 3400 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে নতুন নাটক ফুলপুর। শহরের চাকচিক্য আর কেরিয়ারের দৌড়ে না ছুটে গ্রামের অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর কাহিনী নিয়ে এই নাটক। পরিচালনা করেছেন মোস্তফা খান সিহান, অভিনয় করেছেন রিয়ামণি এবং আরশ খান। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে কৃষি সংবাদ। কুষ্টিয়ার তামাকপ্রবণ এলাকায় ব্রিডার বীজ থেকে ভিত্তি ধান বীজ চাষ করে অধিক লাভবান হচ্ছেন কৃষক। এবার বীজ ধানের ব্যাপক ফলন ভালো হওয়ায় এ ধান আবাদে ঝুঁকছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ।
গাজীপুরের শ্রীপুরে লবলং খাল দখল ও খালের গতিপথ পরিবর্তন করে কারখানা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পুরো জীববৈচিত্র্যে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ড চললেও তা বন্ধে উদ্যোগ নেয়নি প্রশাসন। তবে খালটি দখলমুক্ত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ডেনমার্ক ও বাংলাদেশের যৌথ মালিকানায় কক্সবাজারের চকরিয়ায় যাত্রা শুরু করেছে বিশ্বমানের একেএস ডায়াগনস্টিক সেন্টার এবং একেএস ফার্মেসি। মঙ্গলবার চকরিয়া থানার পাশে মিনার সেন্টারে একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬ নম্বর ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রুপের চেয়ারম্যান একে শামসুদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন ডেনমার্কের ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ IFU এর ডিরেক্টর ক্লাউস প্রেভেনসন। একেএস খান ফার্মাসিউটিক্যালসের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সামানজার এস খান। চকরিয়া ও তার আশপাশের অঞ্চলের দ্রুত উন্নয়নশীল অবস্থার কথা তুলে ধরে বক্তারা বলেন, সময়ের সাথে সাথে চকরিয়া একটি উদীয়মান এলাকায় রূপান্তরিত হচ্ছে, যেখানে আধুনিক নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। চকরিয়াবাসীর জন্য সুখবর, একেএস ডায়াগনস্টিক সেন্টার বাংলাদেশের অন্যান্য যে কোনো হেলথ কেয়ার সেন্টারের মতো নয়। আমরা এখানে কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য এসেছি। আপনারা জেনে খুশি হবেন, পৃথিবীর সবচেয়ে আন্তর্জাতিক মানের যেসব ইকুইপমেন্ট, আমরা সব এ গ্রেডের ইকুইপমেন্ট আপনাদের জন্য এখানে দিয়েছি। আবারও নিয়ে নিচ্ছি বিরতি, বিরতির পর্যায়ে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চাঁদপুর হাইমচর সড়কের পুরানবাজার সেতু থেকে হরিণা ফেরিঘাট পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরে মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার যানবাহন চলাচল করে এই পথে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। বৃষ্টির দিনে রাস্তার গর্তে পানি জমে থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেছেন, স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশগুলো আমলে নিয়ে অন্তর্বর্তী সরকার ও পরবর্তীতে নির্বাচিত রাজনৈতিক সরকারের আন্তরিকভাবে বাস্তবায়ন করা উচিত। প্রাথমিক স্বাস্থ্য সেবা শক্তিশালী করা ও সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদানকারীদের দক্ষতা ও জবাবদিহিতা এখন সময়ের দাবি বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। স্বাস্থ্য খাতে সংস্কারে গঠিত স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নে করণীয় নিয়ে আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক বিভাগের উদ্যোগে আলোচনায় অংশ নেন স্বাস্থ্য খাতে সংশ্লিষ্টরা। আমরা বলছি একদিকে সেন্ট্রালাইজ, আবার বলছি ডিসেন্ট্রালাইজ, আবার সংস্কারের প্রস্তাব দিচ্ছি সব আমলাতান্ত্রিক সেন্ট্রালাইজেশন। Why you need a PSC for doctors? You don't need that. নারীদের জন্য আলাদা হাসপাতালের কথা বলা হয়েছে, প্রতিটা বিভাগে একটি করে। শিশুদের মানসিক দিকটা খুব জোর দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশগুলো কতদিনের মধ্যে বাস্তবায়ন সম্ভব এ নিয়ে কথা বলেন বক্তারা। এখন যে স্বাস্থ্য সার্ভিস এবং পরিবার কল্যাণ আলাদা আছে, দুটো একত্র করে জনস্বাস্থ্য ডিভিশন মন্ত্রণালয় করা উচিত। প্রত্যেকটা বিভাগে একটা করে আন্তর্জাতিক মানের রেফারেল সেন্টার, যাতে করে রোগীদের ওইখানে ওই বিভাগের মধ্যে সব সেবা তারা নিশ্চিত করতে পারে। জনগণের মতামত নিয়ে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশগুলোর সংযোজন বিয়োজনের পক্ষে মত দেন বক্তারা। কমিশন রিপোর্ট দিয়ে দিয়েছে এবং সরকারের কাছে রিপোর্ট জমা হয়ে গেছে। আমার জানা নেই যে এই ধরনের রিপোর্ট কমিশনের রিপোর্ট দেওয়ার পরে সেটা আবার রিভাইজ করার সুযোগ আছে কিনা। এটা একটা চলমান এজেন্ডা। It will transcend interim government, it will transcend even the next elected government, এবং এটা it's a longer term social priority. ওই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশকৃত জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা পাওয়াকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার নিশ্চয়তায় অর্ডিন্যান্স জারি করার কথা বলেন বক্তারা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।
সর্বকালেই পরিমাপ সকলের জন্য প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে বিশ্ব পরিমাপ দিবস। রাজধানীতে ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল হাসিব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন BSTI এর মহাপরিচালক SM ফেরদৌস আলম। সেমিনারে বিশেষ বক্তা ছিলেন FBCCI এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান, বল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে 2টি মাইক্রোবাস দিয়েছে পূবালী ব্যাংক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর AK ফজলুল হক ভূঁইয়ার কাছে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর হুমায়ুন কবির, রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান, ময়মনসিংহ অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অন্যরা। রাখাইনে করিডোর নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল এবং চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার আয়োজনে সমাবেশ হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইউনুস যুক্তিবাদীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব শ.উ.ম. আব্দুস সামাদ। মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ রায়হান খানের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন অধ্যাপক আবুল মনসুর দৌলতি, আহলে সুন্নাতের সাংগঠনিক সচিব ডক্টর ইসমাইল নোমানী ও অন্যরা। আমাদের কথা স্পষ্ট, অবিলম্বে নারী কমিশনের অবৈধ সিদ্ধান্ত বাতিল করতে হবে। বন্দরকে দেশীয় লুটেরা সিন্ডিকেট এবং ইস্ট ইন্ডিয়ান কোম্পানির হাত থেকে রক্ষা করতে হবে এবং রোহিঙ্গাদেরকে পরিপূর্ণ পুনর্বাসন না করে সেখানে কোনো প্রকার করিডোর দেওয়া যাবে না। আগুনের সাথে বসবাস বইটির দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব হয়েছে। চলচ্চিত্র প্রযোজক ও একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা জোহরা গাজী এবং দেশ বরেণ্য গীতিকার ও চলচ্চিত্রকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের দীর্ঘ দাম্পত্য জীবন এবং কর্ম নিয়ে ইতোমধ্যে আগুনের সাথে বসবাস বইটির প্রথম খণ্ড প্রকাশিত হয়। গ্রন্থটির অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় এর দ্বিতীয় খণ্ড প্রকাশের সিদ্ধান্ত নেয় পরিবার। রাজধানীর তেজগাঁওয়ে গ্রন্থটির প্রকাশনা উৎসবে দিঠি আনোয়ার সহ সুধীজনেরা অংশ নেন। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বৈষম্যমূলকভাবে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং পেশাভিত্তিক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা ডিএস পুলের কোটা বাতিল ও সব ক্যাডারের সমতা বিধানের দাবিতে মানববন্ধন করেছে সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের কর্মকর্তারা। আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পরিষদের অন্তর্ভুক্ত 25 ক্যাডারের সদস্যরা এই মানববন্ধনে ছিলেন। এ সময় কর্মকর্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য 25 ক্যাডারের 12 জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারের বিভিন্ন মহল থেকে বিষয়টি সমাধানের আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। 26 মের মধ্যে সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার করা না হলে 27 ও 28 মে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কলম বিরতি কর্মসূচি পালনের কর্মসূচি দেয়া হয়। এবারে খেলার খবর আরো একবার। রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশনা। যমুনায় দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা হচ্ছে বলে বিএনপির অভিযোগ। অপরাধীর বিচারে বাধা সৃষ্টি বন্ধু প্রতিবেশীর কাজ নয় মন্তব্য। বুধবার নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশের ঘোষণা।
নির্বাচন কমিশনের পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি। ইশরাককে মেয়র হিসেবে শপথের ঘোষণা না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি, ইসির গেজেট স্থগিতে রিটের ওপর হাইকোর্টের আদেশ বুধবার। অভিনেত্রী নুসরাত ফারিয়া কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা। এবং দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু, সর্বনিম্ন প্যাকেজ ৪,২০০ টাকা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।